আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা মানবদেহের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে খুবই ব্রিফলি জানব, তবে ততটুকুই জানব যতটুকু আমাদের এক্সামের জন্য কাজে লাগে। সো এটা কিন্তু ভাই খুবই ইম্পর্ট্যান্ট। চলো শুরু করি। প্রথম প্রতিরক্ষা স্তর। সো তোমরা জানো মানবদের 3টা প্রতিরক্ষা স্তর, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম প্রতিরক্ষা স্তরের জানতে হবে দেহের জীবাণু অনুপ্রবেশে বাধাগ্রস্ত করে। ফার্স্ট, এরা কি সহজাত ইমিউনিটির সঙ্গে সম্পর্কিত, মানে জন্মগতভাবে। সহজাত মানে কি? বাইবর্ন। এটি জন্মগতভাবে বাইবর্ন, নন স্পেসিফিক অর্থাৎ বিশেষ কোনো জীবাণু বা অ্যান্টিজেনের প্রতি সুনির্দিষ্ট নয়। মানে এরা বলতে পারো পাঁচমিশালিভাবে সব ধরনের জীবাণুর বিরুদ্ধে প্রাইমারি প্রোটেকশন দিয়ে থাকে। এবং এদের মধ্যে কী আছে? ত্বক, লোম, সিলিয়া, কানের মোম, সেরুমেন, ওসলো, শ্লেষ্মা, লালা, পাকস্থলীর অ্যাসিড, এনজাইম, রেচন ও জননাঙ্গের অ্যাসিড, মাইক্রোবায়োম, মলত্যাগ ও বমি। সো চলো একটা একটা করে ছোট ছোট ব্যাখ্যা দিই আমরা। ফার্স্ট অফ অল, ত্বক। ভাই ত্বক, আচ্ছা তুমি চিন্তা করো, আমাদের পুরো বডিটাকে ত্বক প্রোটেকশন দিতেছে না? অবশ্যই দিতেছে। বাইরের ধুলাবালি, রোগ জীবাণু থেকে প্রাইমারি প্রোটেকশনটা ত্বক আমাদেরকে দিতেছে। সো এখানে কিন্তু এদের অ্যাসিডিটি বেশি থাকার কারণে, মানে এদের পিএইচ কম থাকার কারণে এরা সহজেই রোগ জীবাণুর বিরুদ্ধে প্রোটেকশন দিয়ে থাকে। সো এদের পিএইচ থাকে হচ্ছে নর্মালি 3 to 5, মানে এটা অ্যাসিডিক। এর কারণে কিন্তু এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেমন প্রতিবন্ধকতা? রাসায়নিক প্রতিবন্ধকতা। রাসায়নিক প্রতিবন্ধকতা। এবং এখানে এই ত্বকের মধ্যেই ঘাম গ্রন্থি আছে, শ্বেত গ্রন্থি আছে। এরা কি করে? সেরোমন তৈরি করে এবং ক্ষরণ করে, যার কারণে রোগ জীবাণু বা ধুলাবালি আমাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, তারপর আসো লোম। ভাই লোমের কি কাজ? দেখো নাকের ভিতরে যে লোমগুলো আছে এগুলা কি করে? ধুলাবালি, ময়লা আটকায়। সো আমাদের বডিতেও চামড়ার মধ্যে যে লোমগুলো আছে, চামড়ার লোমগুলো যেরকমভাবে প্রোটেকশন দেয় তার চেয়ে বেশি প্রোটেকশন দেয় আমাদের নাকের লোমগুলো। যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই তো ধুলাবালি সহজে প্রবেশ করে না, এই লোমগুলো আমাদের ধুলাবালি থেকে প্রোটেকশন দিয়ে থাকে। তারপর আসো সিলিয়া। ভাই সিলিয়া কি কাজ করে? এগুলা দেহের প্রবেশ পথে মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে এই সিলিয়াগুলো। ভাই মিউকাস হচ্ছে অনেকটা জেলির মতো, থকথকে জেলির মতো, ঠিক আছে? এই সিলিয়াগুলো মিউকাস। সো মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে। যেমন ধরো শ্বাসনালীর সিলিয়া বলতে পারো, শ্বাসনালী। ধুলাবালি প্রবেশে বাধা দেয়। এবং এরা যখন ধুলাবালি প্রবেশ করে, এই মিউকাস ঝিল্লি বা এই যে থকথকে জেলির মতো যে অংশগুলো, এখানে যখন একসাথে ধুলাবালিগুলো জমা হয়, এরা কফ থুতু আকারে হাঁচি কাশি এভাবে বাইরে নির্গত করে ফেলে এই ধুলাবালি ময়লাগুলো। তারপর আসো কানের লোম বা সেরুমেন। ভাই সেরুমেন, কানের খোল চিনো না, যেটাকে আমরা খৈল বলি? এই খৈল হচ্ছে এই সেরুমিনাস গ্রন্থি থেকে সেরুমেনটা ক্ষরণ হয়। এটা অনেকটা হলদে বাদামি রঙের। সেরুমেনটা হলদে বাদামি। সো আমাদের কানে যত ধুলাবালি জমে এই কানের খৈল বা সেরুমেন হিসেবে বাইরে বের করে ফেলে। তারপর আসো অশ্রু, শ্লেষ্মা, লালা। হাই এদের কাজ কি? তোমরা সবাই জানো অশ্রুতে
লাইসোজাইম নামক একটা এনজাইম থাকে। লাইসোজাইম, এই লাইসোজাইম এটা কিন্তু ভাই অ্যান্টিব্যাকটেরিয়া হিসেবে কাজ করে, ব্যাকটেরিয়া নাশক। এটা ইন্টারেস্টিং কথা হচ্ছে কি, ধরো তোমার যদি কোথাও শরীরে কোথাও কেটে যায়, ছোটোখাটো কেটে যায়, সো ওইখানে যেন ব্যাকটেরিয়া সংক্রমণ না হয়, তুমি কিন্তু চাইলে তোমার একটু সামান্য কান্না করে সেই চোখের পানিটা সেই কাটা জায়গায় লাগিয়ে দিতে পারো। তাতে করে কী হবে, ব্যাকটেরিয়া সংক্রমণ সহজ হবে না। কেন? কারণ লাইসোজাইম চোখের পানিতে থাকে লাইসোজাইম, যেটা অ্যান্টিব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। দেন তারপর আসো পাকস্থলীর অ্যাসিড এনজাইম। এটা সবাই জানো, পাকস্থলীতে কী থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এবং পাকস্থলীর এটার নর্মাল পিএইচ থাকে হচ্ছে 1.5 থেকে 2 পাকস্থলীর পিএইচ। সো এটা যখন অ্যাসিডিক থাকে, সো এখানে নর্মালি সহজে কোনো ব্যাকটেরিয়া মানে বেঁচে থাকতে পারে না। তারপর আসে রেচন জননাঙ্গের অ্যাসিড। ভাই এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা মনে রাখতে হবে, ভেজাইনা, মেয়েদের ভেজাইনা বা যোনিতে একটা অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে? সো এই ল্যাকটিক অ্যাসিড বিভিন্ন ধরনের অণুজীব, ব্যাকটেরিয়া বলো, এদের বংশবিস্তার করতে বাধা দেয়। সো অনেক সময় দেখবা ডাক্তাররা বিশেষ করে মেয়েদেরকে বলে যে ভেজাইনা বা যোনিতে কখনো সাবান ইউজ করতে নেই। কেন? কারণ ভাই এখানে থাকে ল্যাকটিক অ্যাসিড। সো তুমি যদি সাবান ইউজ করো, সাবান হচ্ছে একটা ক্ষার, সো অ্যাসিড ক্ষার মিলে তো লবণ পানি হয়ে যাবে, তাই না? তখন তো তোমার এই প্রতিরোধ ব্যবস্থাটা থাকলো না। তারপর আসো মাইক্রোবায়োম। ভাই এইটা একটু ভাই ব্যতিক্রম, সো এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের যে নর্মাল ভালো উপকারী যেই অণুজীবগুলো আমাদের দেহে থাকে, যেমন তোমরা হয়তো অলরেডি পড়ে আসছো পরিপাক অধ্যায়, ইকোলাই ব্যাকটেরিয়া থাকে। সো এগুলো হচ্ছে মাইক্রোবায়োম, এরা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। তারপর মলত্যাগ, বমি। ভাই এটা তো একদম সহজ, মলত্যাগের মাধ্যমে, বমির মাধ্যমে অসংখ্য ক্ষতিকর জীবাণু আমাদের দেহ থেকে বের হয়ে যায়। সো এই গেল প্রথম প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এইটা মনে রাখার একটা সহজ ট্রিক্স আছে। তার আগে ছোট্ট করে বলে নেই, এরা হচ্ছে সহজাত ইমিউনিটির সাথে সম্পর্কিত, এবং এরা জন্মগতভাবে প্রাপ্ত। সহজাত মানেই তো ভাই জন্মগতভাবে প্রাপ্ত। সো এরা নন স্পেসিফিক, অর্থাৎ বিশেষ কোনো জীবাণু বা অ্যান্টিজেনের প্রতি সুনির্দিষ্ট নয়। এদের মনে রাখা একটা ট্রিক্স আছে, চলো ট্রিক্সটা এইখানে লিখে দিই। এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা। ছন্দটা কি ভাই? ফারিয়া ইন্টারে কম পড়ে জ্বরে মরল। সো ধরা যাক একটা মেয়ের নাম ফারিয়া, সে ইন্টারে পড়ে, সে পড়াশোনা কম করছিল, এবং এক্সামের আগে তার পড়াশোনা কম করার কারণে জ্বর উঠছে, এবং আল্লাহ মাফ করুক সে মারা গেছে। সো এটা ভাই, এটা আবার কেউ সিরিয়াসলি নিও না, জাস্ট ছন্দটা মনে রাখার জন্য। তাহলে এটা কি কি আছে দেখো, এই ফারিয়া, ফ্যাগোসাইটোসিস, ইন্টারফেরন, কম মানে কি, কমপ্লিমেন্টারি সিস্টেম। পড়েতে হচ্ছে প্রদাহ, জ্বর তো জ্বর নিজেই। মূলত হচ্ছে মারণ কোষ, বা বলতে পারো এনকে সেল। আচ্ছা মারণ কোষও লিখি,
মারণ কোষ, এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। এখানে আরেকটা ছোট্ট করে জিনিস জেনে রাখি, এই ফ্যাগোসাইটোসিস, মনোসাইট এবং নিউট্রোফিল এই দুইটা কিন্তু ফ্যাগোসাইটোসিস করে। কে কে করে? মনোসাইট প্লাস নিউট্রোফিল। এবং ইন্টারফেরন কি করে ভাই? অ্যান্টিবডি উৎপাদনে বাধা সৃষ্টি করে। আচ্ছা ঠিক আছে, তো মনে থাকবে কি বললাম? ফারিয়া ইন্টারে কম পড়ে জ্বরে মরলে। ফারিয়া ফ্যাগোসাইটোসিস ইন্টারে ইন্টারফেরন কম কমপ্লিমেন্টারি সিস্টেম পড়ে প্রদাহ জ্বর মৌলতে মারণকোষ বা এনকে সেল। আর একটা জিনিস মনে রাখবা, ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে মনোসাইট, নিউট্রোফিল। ডান। দেখো ফ্যাগোসাইটোসিস, মারণকোষ, এনকে সেল, কমপ্লিমেন্ট তন্ত্র, এইটা একটু এক্সট্রা মনে রাখবা। সাইটোকাইন্স, ইন্টারফেরন, অ্যান্টিবডি ফেজ প্রোটিন, অ্যাকিউট ফেজ প্রোটিন, প্রদাহ জ্বর, রক্ততঞ্চন। তাহলে এখান থেকে ছন্দ দিয়ে মনে রাখতে পারো বাকিগুলা, আর এক্সট্রা এই তিনটা একটু কষ্ট করে মনে রাখো। ডান। দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ডান। এবার আসো তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। লিম্ফোসাইট বা অ্যান্টিবডির কার্যাদি দ্বারা বাধাগ্রস্ত করে। সো তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা কি করবে? লিম্ফোসাইট, অ্যান্টিবডি। ভাই তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা কখন সৃষ্টি হবে? যখন আমার প্রথম প্রতিরক্ষা ব্যবস্থাও কোনো কাজ করতে পারে নাই, দ্বিতীয়টাও কোনো কাজে লাগে নাই, তখন গিয়ে তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট যেগুলো মানে লিম্ফোসাইট যেগুলো আছে এবং অ্যান্টিবডি কার্যাদি দ্বারা এগুলো আমাদের রোগ জীবাণুগুলোকে মেরে ফেলার চেষ্টা করবে। সো এটা অর্জিত ইমিউনিটির সঙ্গে সম্পর্কিত। জন্মের পর নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে সৃষ্টি হয়। স্পেসিফিক মানে এটা নির্দিষ্ট জীবাণুর জন্য, নির্দিষ্ট জীবাণু বলো, নির্দিষ্ট ভাইরাস, ব্যাকটেরিয়া, নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রতি একটা নির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টি হবে। সো এদের উপাদান কি? লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ বা মেমোরি সেল।